নমস্কার। বেশ কিছুদিন পরে আমি কিন্তু ভিডিওতে এলাম। বিষয়টা হচ্ছে এনজিওদের জন্য তো দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ইনফরমেশান সময় উপযোগী বিভিন্ন তথ্যগুলো এনজিওদের পরিবেশন করা এবং কিছু জানা খবর এবং জানা কথা এবং জানা তথ্য সেটা একটু ঝালিয়ে নেওয়া। জাস্ট আপনারা অনেকেই জানেন, সেটা একটু আলোচনার মাধ্যমে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে মত বিনিময় করা। এটা যেমন একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে একটা এনজিওর সঙ্গে আর একটা এনজিওর সম্পর্ক তৈরি করা। ধরুন আপনি কাজ করতে গিয়ে একা হয়ে গেছেন, মানে পরিবেশ পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন না, মার্কেটে কি প্রজেক্ট আছে কি প্রজেক্ট নেই, কিংবা যেগুলো আছে সেটা আপনি কিভাবে করবেন। বিভিন্ন এনজিওর সঙ্গে যখন একটা সম্পর্ক আপনার থাকবে, আপনি কিন্তু অটোমেটিকই ভাবে আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন মার্কেটে কী কী প্রজেক্ট চলছে। তো এবং যে প্রজেক্টটা অন্য এনজিও করছে, আপনি আপনার সঙ্গে যদি একটা প্ল্যাটফর্মে তার সঙ্গে সম্পর্ক হয়ে যায়, যথারীতি আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে পারবে না। আপনি তার কাছে যদি কোনো কিছু জানতে চান, সে জানানোর ইচ্ছা তার না থাকলেও সে কিন্তু আপনাকে অনিচ্ছাকৃত হলেও কিছু হলেও বলবে, যেটা আমাদের অনেকের কাজে লাগে। আরেকটা বিষয় হচ্ছে যেটা কি হয়, আমরা যারা ব্যবসা করছি, তারা কি করছি, আমরা ব্যবসাটা জেনেই কিন্তু ব্যবসা করছি। মানে একবারে ক্ষুদ্র একটা দোকানদারের কথা যদি ভাবেন, একটা কাপড় দোকান, একটা ধরুন যে একটা চা দোকান খুলেছে, যে কেউ মিষ্টি দোকান খুলেছে, কেউ একটা ওয়ালেট খুলেছে, সে কিন্তু সেই কাজটা জেনেই করেছে, কর্মচারী নির্ভর হয়ে কিন্তু কেউ খুলেনি। মানে কোনো ব্যবসা যখন আপনি করতে যাচ্ছেন, সেই ব্যবসাটা কিছুটা হলেও আপনি জেনেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করেছেন। কর্মচারীর কথা পরে ভাবেন। তার ফলে কী হয়, ব্যবসায়ীরা কিন্তু যে কোনো ব্যবসা করতে গেলে সেই ব্যবসাটা যদি বৈধ ব্যবসা হয়, সেই ব্যবসাটা যদি ট্র্যাডিশনাল বিজনেস হয় বা গতানুগতিক ব্যবসা হয়, অবশ্যই সে সফল হবে। কিন্তু এক্সপেরিমেন্টাল কোনো বিজনেস করতে গেলেন, মার্কেটিং কোনো বিজনেস কিংবা আদার্স কিছু ঝটকা ইনকামের জন্য আপনি কিছু ব্যবসা করতে গেলেন, সেখানে আপনার বিফল বা অসফল হওয়ার চান্সটা থাকে। কিন্তু গতানুগতিক ব্যবসা যারা জেনেই করছে বা অন্য কাউকে দেখে করছে, তাহলে কিন্তু তার লস খাওয়ার সম্ভাবনা থাকেনি। আর সেখানে কি হয়, এনজিওদের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ মানুষ মানে আমার কাছে যতগুলো এনজিও ধরুন কাজ করে, বা অনেকেই কাজ করে না কিন্তু ব্যক্তিগত সম্পর্ক আছে কয়েকশো এনজিওর সঙ্গে, সেখানে দেখা গেছে তার যদি হিস্ট্রি নেওয়া হয়, বেশিরভাগ এনজিও কিন্তু দেখে দেখে এনজিও খুলেছে। মানে এনজিওটা কী জিনিস, তার সাবজেক্টটা কী জিনিস, মানে এক কথায় খায় না মাথায় দেয়, সেটা না জেনেই কিন্তু এনজিও করেছে। কোনো একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়েছিল, কোনো একটা এনজিওর ব্যানারে হয়েছে, ব্লাড ডোনার হিসেবে গিয়েছিল, তার ভালো লেগেছে, সে বলছে আমিও একটা করবো, এনজিও খুলে দিচ্ছে। কে একটা ধরো স্কুলে গেছিলো, এই স্কুলটা কে চালাচ্ছে, না একটা এনজিও চালাচ্ছে, তার বাচ্চা হয়তো পড়ে, কিংবা কোনো বিষয় নিয়ে স্কুলটায় গিয়েছিল, দেখে প্রচুর স্টুডেন্ট আছে, অনেক তো রোজগার, একটা হিসেব করে দেখে নিচ্ছে, সে একটা এনজিও খুলে নিচ্ছে স্কুল করে বলে। একটা হসপিটালে গিয়েছিল, হসপিটালটা প্রাইভেট হসপিটাল, মানে তার মালিকানা, সে হয়তো খোঁজ নিয়েছে একটা, সেটা একটা কোনো একটা এনজিও, সে ভাবছে তাহলে প্রচুর তো লাভ, আমিও একটা খুলবো। বুঝতে পারছেন তো? এই হচ্ছে সমস্যা। কোথাও একটা বৃদ্ধাশ্রম চলছিল, সেখানে কোনোভাবে সেখানে পৌঁছে গেছিলো, দেখেছে না আমিও তো এরকম একটা করলে হতো। মানে কি, অন্য কাউকে দেখে দেখে, না শিখে না জেনে, অন্য কারোর কেউ হয়তো ওই ফিল্ডে বা এনজিওটা খুলে যে সাবজেক্টের উপর সে কাজ করে, সে কিন্তু চরমভাবে সফল, সেই সফলতা দেখে এনজিও করেছে। তার ফলে কি বেশিরভাগ এনজিওরা, যারা এনজিও খুলে, মানে যিনি সাইনিং অথরিটি বা যিনি ফাউন্ডার বা চালু যিনি করেছেন, উনি কিন্তু না জেনেই এনজিও করার ফলে কি হয়েছে, সাবজেক্টটা না স্টাডি করে না জেনে, তো কোনো একজন পার্টিকুলারলি একজনের সফলতা দেখেই কিন্তু এনজিও করে ফেলেছে। তার ফলে আবার অনেকেই কিছু বিলাসিতা, এনজিও মানে বিলাসিতা ভাবে, যে আমি এখন রিটায়ার করে গেছি বা ব্যবসা করতাম, আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আমি একটা সেবামূলক কাজ করবো, এনজিও করবো। কিন্তু এনজিওটা করতে গেলে কিভাবে পরিচালনা করতে হবে, তার শুরুটা কিভাবে হবে, এবং সেটা চালাতে গেলে কি দরকার, পার্সোনাল কি ডেভেলপমেন্ট করার দরকার আছে, সেটা না জেনেই কিন্তু এনজিও করছে। তার ফলে দেখা গেছে 90%-এর বেশি এনজিও কিন্তু অসফল এবং লসে চলছে, এবং এনজিও করতে গিয়ে তার ব্যক্তিগত আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছে। এনজিও করতে গিয়ে দেখা গেছে সমাজের ভালো করবে কি, সমাজে খারাপ করে বসে আছে।
এই হচ্ছে সমস্যা। পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু বেশিরভাগ এনজিওর ক্ষেত্রে নেই, তার ফলে হচ্ছে সমস্যা। পার্সোনাল ডেভেলপমেন্ট মানে শুধুমাত্র এনজিও খোলা নয়, এনজিওর পুরো সাবজেক্টটা জানতে হবে। এনজিও কতগুলো অ্যাক্টে এনজিও হয়, এনজিওর যে মূল গঠনতন্ত্র বা দলিল বা মেমোরেন্ডাম কিংবা ট্রাস্ট ডিড যাই বলুন না কেন, তার কতগুলো ক্লজ আছে, কোন অবজেক্টিভ মানে অবজেক্টিভের উপর আপনি কাজ করবেন সেটা কোন দিকে রাখবেন, কোনটার উপর রাখবেন না, এবং যতগুলো ক্লজ থাকে সেগুলো সব কিছু আপনার ওখানে লেখা আছে কিনা গঠনতন্ত্র ভালো করে বুঝতে হবে। এবং যে সাবজেক্ট নিয়ে আপনি এনজিওটা খুলতে চাইছেন বা করেছেন সেটা কোন অ্যাক্টে করলে ভালো হবে, মানে সোসাইটি অ্যাক্ট না ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট না আপনার সেকশন 8 কোম্পানি অ্যাক্ট, আপনাকে কিন্তু জানতে হবে। না জেনে কিন্তু আপনি এনজিও খুললে অসুবিধা আছে। এই জন্য কিন্তু আপনার শিক্ষণীয় অনেক বিষয় আছে। এবং ম্যানেজমেন্ট কিভাবে করবেন, একটা এনজিও ম্যানেজ করতে গেলে অনেক কিছু ম্যানেজমেন্ট করতে হয়। রেকারিং এক্সপেন্ডিচার কীভাবে ম্যানেজমেন্ট করবেন, স্টাফ কীভাবে ম্যানেজমেন্ট করবেন, অফিস কীভাবে ম্যানেজমেন্ট করবেন, কীভাবে আপনি ফান্ড ম্যানেজমেন্ট করবেন। ফান্ড ম্যানেজমেন্ট মানে এক্সপেন্ডিচার উপর ডিপেন্ড করে আপনাকে রিসিভ কোন কোন পারপাসে আপনি রিসিভ করতে পারেন, কোনটা এনজিও রিসিভ, কোনটা এনজিওর রিসিভ নয় কিন্তু আপনি এনজিওর ব্যানারে বা এনজিওর অ্যাকাউন্টে আপনি রিসিভ করে ফেলছেন। সেই বিষয়গুলো নিয়ে আপনার কিন্তু ধারণা থাকার দরকার আছে। আর এই ধারণাগুলো দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই বছর এই 2026 এবং 27 গত বছর সারা বছর ধরে প্রায় 15খানা আমি ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছি, যেখানে প্রায় 300-র বেশি এনজিও কিন্তু উপস্থিত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এবছর কিন্তু আলাদা করে ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে, কিন্তু 2 থেকে 3খানা হবে এনজিওদের জন্য ওপেন প্ল্যাটফর্মে মেগা সেমিনার হবে। কিন্তু বিষয়টা হচ্ছে বেশিরভাগ সেমিনার বা ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো কিন্তু মানে সেমিনারগুলো ইন্টার্নশিপ প্রোগ্রাম আকারে হবে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে 69খানা প্রায় কলেজ আছে, তার স্টুডেন্টদের ফাইনাল ইয়ার মানে গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার লেভেলে যারা ফাইনাল ইয়ার পড়ছে তাদের ইন্টার্নশিপের দায়িত্ব আমরা নিচ্ছি। এবং তার একটা কোর্সও ইউনিভার্সিটি আমাদের প্রোভাইড করেছে বা অ্যাপ্রুভাল দিয়েছে। তার কাজ গত বছর শুরু হয়ে গেছিলো, এই বছর ফুল ফর্মে কাজ হবে। শুধুমাত্র ইন্টার্নশিপ প্রোগ্রাম বা এই ধরনের প্রোগ্রামগুলো লাগাতার কিন্তু কলেজের বিভিন্ন ক্যাম্পাসে হবে, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন কলেজ ক্যাম্পাসের মধ্যে। আর বাকি এনজিওদের নিয়ে সেমিনার আলাদা করে যেভাবে গত বছর হতো বা তার আগের বছর হয়েছে, এবছর কিন্তু সেভাবে হবে না। এবছর প্রত্যেক মাসে 1 দিন কিংবা 2 দিন 3 ঘন্টার একটা করে প্রোগ্রাম নিয়ে আমি কিন্তু বিভিন্ন জেলাতে যাচ্ছি, যেটা গত মাসে অলরেডি, গত মাস বলছি এই মাসের 10 তারিখে ইতিমধ্যে পুরুলিয়াতে হয়ে গেছে। আগামী 24 তারিখ মানে কালকে হচ্ছে 22 তারিখ, পরশু দিন 23 তারিখ, তারপরের দিন 24 তারিখ মানে রবিবার সোনারপুরে যাচ্ছি, দক্ষিণ 24 পরগনা। সেখানে সোনারপুরে সত্যব্রত পাল মহোদয়, ওনার যে এনজিও আছে সোনারপুর ক্লাব সমন্বয় সমিতি, ওখানে আমি যাচ্ছি। তো ওখানে ওদের একটা সেমিনার হল বা বড় হল আছে এবং সেমিনার করার মতো ফুল পরিকাঠামো আছে। ওনারাই আমাদের ইনভাইট করেছেন। আমরা ওখানে 30 থেকে 40খানা এনজিওকে নিয়ে একটা 3 ঘন্টা সেমিনার করব, যে সেমিনারে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা হবে। মোট 3 ঘন্টায় টোটাল 6টা সেশন হবে, প্রত্যেক সেশন 25 মিনিট করে, মানে 25 মিনিট 50 মিনিট হলো। আর বাকি যে 10 মিনিট থাকলো 60 মিনিটের মধ্যে 1 ঘন্টা 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব থাকবে। মানে একটা সেশন 25 মিনিটে কমপ্লিট করা হবে। এই 25 মিনিট কমপ্লিট করার পরে 5 মিনিট প্রশ্ন উত্তর পর্ব চলবে। এই সাবজেক্টগুলো নিয়ে যদি কারো কিছু বক্তব্য থাকে কোশ্চেন করবে, অ্যান্সার দেওয়া হবে, আর বাকি আবার সেকেন্ড সেশন শুরু হয়ে যাবে। এইভাবে কি হবে, টোটাল হচ্ছে 6টা সেশন হবে। 10টায় যা শুরু হবে, 1টায় শেষ হবে। 1টার সময় আপনারা এনজিওরা যেহেতু বিভিন্ন জোন থেকে যাবেন, আপনাদের দুপুরবেলা আমরা একটু লাঞ্চের ব্যবস্থা রেখেছি। কিন্তু এই ধরনের সেমিনারে আমি কিন্তু কোনো রকমভাবে চার্জ বা টাকা নিচ্ছি না। যদিও সেমিনার বা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য হাই অ্যামাউন্টের কিন্তু একটা চার্জ হয়, কিন্তু এবছর এনজিওদের কাছে কিন্তু কোনো টাকা নেওয়া হবে না। আমি যে এনজিও চাইবে, সে যে কোনো জেলা হতে পারে, প্রত্যেক জেলায় কমসে কম একবার করে যাব, বছরে একবার যাব। যেমন পুরুলিয়াটা হয়ে গেছে, আচ্ছা হাওড়াতেও একটা হয়েছে গত মাসে, আবার একটা ডায়মন্ড হারবারে 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা হবে, আর হচ্ছে হাওড়াতে আবার একটা সেমিনার হবে। একটা এনজিও অলরেডি ইন্টারেস্টেড হয়ে প্রপোজাল পাঠিয়েছে। তো 7 তারিখে কিন্তু আবার একটা প্রোগ্রাম হবে। তো বিষয়টা হচ্ছে 24 তারিখের কথাটা বলি, মানে একই প্রোগ্রাম কিন্তু বিভিন্ন জেলা জুড়ে হবে। মানে বিভিন্ন জেলাতে যে সকল এনজিওরা ছড়িয়ে আছে, তারা যদি নিজেরা ইন্টারেস্টেড থাকে, তারা যদি মনে করে যে এই ধরনের প্রোগ্রাম আমার ক্যাম্পাসে বা আমি এখানে স্পন্সর করব, 3 ঘন্টার জন্য একটা প্রোগ্রাম করব, তাহলে 30টা এনজিওকে নিয়ে বা 40টা এনজিওকে নিয়ে একটা সেমিনার আপনারা করতে পারেন। এই ধরনের সেমিনার কন্ডাক্ট করার জন্য আমার যে নির্দিষ্ট চার্জ আছে, আমি এই চার্জটা কিন্তু নিচ্ছি না। এই বছর কিন্তু এনজিওদের কাছে কোনো চার্জ নেব না।
আমি এই ধরনের 3 ঘন্টা 4 ঘন্টার কোনো এনজিও ক্যাম্পাস ভিজিট করা কি আপনি একটা সেমিনার কন্ডাক্ট করার জন্য আমি কিন্তু 10,000 মানে 10,000 আমার চার্জ আছে। আমি কিন্তু সেই টাকাটা এবছর নিচ্ছি না। কোনো এনজিও যদি ইন্টারেস্টেড থাকে এই ধরনের পরিকাঠামো দেবে, মানে একটা সেমিনার করার মতো বসার জায়গা, হল এবং ইলেকট্রিসিটি লাইটিংয়ের ব্যবস্থা এবং 30 থেকে 40টা সংস্থাকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা, এটা যদি আপনি করতে পারেন কোনো এনজিও, তাহলে আমার চার্জটা লাগবে না। ওই 30 বা 40টা এনজিওকে খাওয়ানোর জন্য যে 2,500-3 হাজার টাকা খরচা হবে, সেই খরচাটাই কিন্তু আপনারা করলে এবং একটা পরিকাঠামো দিলে আমি কিন্তু চলে যাব। তার জন্য একটা ডেট দেবো এবং আমাদের যে অনলাইন আছে, অনলাইনে আপনার সংস্থা এবং লোকেশান ওখানে রেজিস্ট্রেশন করার জন্য অলরেডি লাইভ হয়ে যাবে। তারপরে যারা রেজিস্ট্রেশন করবে তারা ওখানে অ্যাটেন্ড করবে। লাভটা কী আছে? লাভ অনেক কিছুই আছে, যেটা বললাম, এনজিওর সঙ্গে এনজিও সম্পর্ক তৈরি করা, পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কী করা উচিত কী করা উচিত নয়, আপনাকে কীভাবে চলতে হবে সেটা নিয়ে ডিসকাস থাকবে। এছাড়া আমি ওখানে দেখুন পর্দায় লেখা আছে, একটা পমপ্লেট আছে, এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে 1 নম্বরেই লেখা আছে স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন ডেটা চেকলিস্ট। স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন চেকলিস্ট বলতে আপনি যে এনজিওটা চালাচ্ছেন আপনার সব ডকুমেন্ট কি আছে, এবং সব যদি ডকুমেন্ট থাকে সে ডকুমেন্টগুলো স্ট্যান্ডার্ডই আদৌ ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড কিনা সেইটা নিয়ে আলোচনা হবে। কারণ প্রত্যেকটা আপনি বলছেন আমার অডিট আছে, আমার রিনুয়াল হয়ে গেছে, আমার আইটিআর আছে, আমার হচ্ছে কি বলা যায় অ্যানুয়াল রিপোর্ট আছে, দেখা যাচ্ছে কোনো ডকুমেন্টেরই কোয়ালিটি ঠিক নেই, স্ট্যান্ডার্ড নয় ডকুমেন্ট। সেই ডকুমেন্টগুলো স্ট্যান্ডার্ডিটি ঠিক আছে কিনা সেটা নিয়ে ডিসকাস হবে 25 মিনিট। এবং একটা এনজিওর কমপ্লিট ডকুমেন্ট বলতে কী বোঝায় সেটা নিয়েও কিনা চেকলিস্ট নিয়ে আলোচনা হবে। এটা ফার্স্ট সেশন। সেকেন্ড সেশনে আপনি দেখুন এখানে লেখাই আছে ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ব্যাড অডিট। আপনি বলছেন আমার অডিট আছে, দেখা যাচ্ছে আপনার অডিটটা একেবারে মানে কি বলা যায় কোয়ালিটি ঠিক নেই, ভুলভাল অডিট আছে, তাহলে নিজের অডিট নিজে কীভাবে আপনি অ্যাসেস করবেন সেটা নিয়ে কিন্তু একটা সেশন রাখা হচ্ছে। তো গুড অডিট এবং ব্যাড অডিটটা পাশাপাশি দেখানো হবে, কোনটা ভালো অডিট কোনটা খারাপ অডিট। আপনি ওইটা দেখার পরে আপনি কিন্তু নিজের অডিটটা পরে সেলফ অ্যাসেস আপনি করে নিতে পারবেন। 3 নম্বর পয়েন্ট কী আছে না, 3 নম্বর পয়েন্ট এখানে লেখা আছে দেখুন, গভর্নমেন্ট সাবসিডি লোন। গভর্নমেন্টের যে লোনগুলো আমাদের অনেক সময় আর্থিক সাপোর্টের দরকার হয়, তো সেই আর্থিক সাপোর্টের জন্য ব্যাংকিং সাপোর্ট দরকার হয়, এবং সেই ব্যাংকিং সাপোর্টটা যদি সাবসিডিমূলক হয় তাহলে অনেক ভালো হয়। অনেকেই জানে না, পার্সোনাল লোন বিজনেস লোনগুলো অনেকেই জানে, কিন্তু সাবসিডি লোনগুলো অনেকেই জানে না। সেটা নিয়ে কিন্তু কিছুটা আইডিয়া দেওয়া যাবে। এটা তো একটা বড় চ্যাপ্টার, ওই 25 মিনিটে যতটুকু যা বলার এবং কয়েকটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে, সেখানে আপনি পরে স্টাডি করে যদি আপনার সাবসিডি লোন ক্রিয়েট করার ব্যাপার থাকে আপনি কিন্তু করতে পারেন। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কী আছে না, স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ দ্য ডোনেশন রিসিভ। এই যে এইটিজি থাকলে তার যে একটা ডোনেশন রিসিভ দিতে হয়, সেই রিসিভটা কীভাবে দিবেন, স্পট রিসিভ কীভাবে দিবেন, 12টা পয়েন্টের লেটার প্যাডের উপর যে স্পট রিসিভ তৈরি হয় সেটা নিয়ে ডিসকাশন হবে। এটা সামান্য জিনিস, সাধারণ জিনিস, অনেকে ভুলভাল ফিল আপ করছে, সেটা নিয়ে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের উপর দেখিয়ে দেওয়া হবে। আর দেখানো হবে আপনি এক্সেল শিটটা কীভাবে ফিল আপ করবেন, একাধিক যদি ডোনেশন নেন তার 10BD একটা ফরম্যাট আছে, সরকারি ফরম্যাট আছে, সেটা কীভাবে ফিল আপ করবেন, ফিল আপ করে মার্চের পরে আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে কীভাবে জমা দিবেন, এবং সেখান থেকে ডোনারকে কীভাবে আপনি 10BE রিসিভ ইনকাম ট্যাক্সের লোগো দেওয়া আপনি কীভাবে প্রোভাইড করবেন, সেটা নিয়ে একটা 25 মিনিটের সেশন আছে। আর এটা 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট এখানে লেখা আছে দেখুন, স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ CSR প্রজেক্ট। CSR প্রজেক্ট আপনি সাবমিট করতে গেলে আর একটা তো ফরম্যাট হয়, সেই ফরম্যাট অনেক কোম্পানি অনেক কর্পোরেটের বিভিন্ন টাইপের ফরম্যাট আছে, তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আপনাদের পয়েন্টগুলো পড়ে দেখিয়ে দেওয়া হবে, এবং কোন পয়েন্টের কী মানে এবং কী তার অ্যান্সার হবে সেটা ফিল আপটা দেখিয়ে দেওয়া হবে। একটা ফর্ম যদি আপনি ফিল আপ করার পদ্ধতি মোটামুটি জেনে যান, আপনি কিন্তু অনেক জটিল ফর্মও কিন্তু আস্তে আস্তে ফিল আপ আপনি শিখে যাবেন। আর লাস্ট যেটা পয়েন্ট, সেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বেসিক আইডিয়া অ্যান্ড স্কোপ অফ মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্টাল ফান্ড, CSR ফান্ড, ক্রাউড ফান্ড এবং FCRA ফান্ড। এই যে ফান্ডগুলো, এই ফান্ডগুলো নিয়ে বেসিক আইডিয়া, মানে 25 মিনিটে যতটা বেসিক আইডিয়া দেওয়া যায়। তো মিনিস্ট্রি ডিপার্টমেন্টের কোন কোন ফান্ড আছে, প্রজেক্ট আছে, এবং তার একটা লিস্ট আছে, লিস্টটা আমি প্রজেক্টারে ডিসপ্লে আকারে আপনাদের দেখিয়ে দেবো। এবং এই মুহূর্তে কর্পোরেট মিনস হচ্ছে বিভিন্ন কোম্পানির কী কী ফর্মগুলো হচ্ছে লাইভ হয়ে গেছে, অফলাইন অনলাইন, মোটামুটি একটা 30-35 খানা হচ্ছে CSR ফান্ড নেওয়ার জন্য 30 থেকে 35টা কোম্পানির হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট আমার কাছে আছে, এবং তার স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, সেটা নিয়ে ডিসকাশন হবে। এবং FCRA ফান্ড, ক্রাউড ফান্ড, FCRA কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তার বেসিক ক্রাইটেরিয়া কী, এইসব বিষয় নিয়ে লাস্ট সেশন হবে। তারপরে দুপুরে মানে একটার সময় লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চ করিয়ে আপনাদের হচ্ছে ছেড়ে দেবো। আর এই সেমিনারটা যেহেতু কোনো না কোনো NGO ইন্টারেস্টেড হয়ে কন্ডাক্ট করেছে, এবং আমার ইচ্ছা আছে এই বছরটা, এই 2026-27 সারা পশ্চিমবাংলায় 23টা জেলাতেই আমি যাব। তো
তো বিভিন্ন এনজিওর হচ্ছে ইনভাইটে আমি যাচ্ছি, এবং আমি চাইছি যে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন এনজিওগুলো একে অপরের সঙ্গে পরিচিতি হয়ে যাক, পরস্পরের উপর সৌহার্দ্যভাব থাকুক, এবং একজন আরেকজনকে হেল্প করুক। হেল্পিংয়ের মাধ্যমে এনজিও কিন্তু বড় হবে, এবং একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ থাকলে অবশ্যই যে মানুষটি যে প্রজেক্ট পাচ্ছে না, সে যখন দেখতে পাচ্ছে আরও অনেক এনজিও প্রজেক্ট পাচ্ছে, তাহলে সেখান থেকে সাপোর্টটা নিতে পারবে। এবং এই ধরনের প্ল্যাটফর্মে অনেক কিছু দিক নিয়ে যেহেতু আলোচনা হয়, 3 ঘন্টার প্রোগ্রাম মানে বিশাল বড় প্রোগ্রাম নয়, আর একদিন এলে আপনাদের বিশাল কিছু ক্ষয়ক্ষতি হবে না। এটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, এবং এনজিওটা কীভাবে চালাবেন এবং ফান্ডের উৎস কী আছে, কীভাবে আপনি সেটা ক্রিয়েট করবেন, সেই সব জানার জন্য অবশ্যই আপনাদের অ্যাটেন্ড করা দরকার। আমি চাইবো আপনারা অ্যাটেন্ড করুন। তো অন্যান্য জেলা থেকে অ্যাটেন্ড করতে পারেন, অন্যান্য জেলা আমার কোনো মানে নেই, কোনো বাধ্যবাধকতা নেই যে অন্য জেলা থেকে আসবেন, তবে এলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। অন্য জেলাকে আমি ডাকছি না, যদি কেউ মনে করেন যে যাব অ্যাটেন্ড করে আসি, তাহলে অন্য জেলা থেকেও আসতে পারেন। কিন্তু করলেও আগামীকাল মানে কালকে হচ্ছে শুক্রবার হয়ে যাচ্ছে, আগামীকালের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করে দিতে হবে। আগামীকাল বিকেল 4টার মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করে দিতে হবে। রেজিস্ট্রেশন করতে আপনাদের লাগবে পাসপোর্ট ফটো লাগবে, একটা আধার কার্ডের কপি লাগবে, আর নাম, ঠিকানা, ইমেল আইডি, ফোন নাম্বার, এইটা দিয়ে ছোট্ট একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে দেখবেন বিভিন্ন গ্রুপে রেজিস্ট্রেশন করার পরে যে আইডি কার্ড বা তার যে এন্ট্রি পাসটা আমরা দিচ্ছি, সেটা কিন্তু আজকে 3টে স্যাম্পল কপি আপনাদের পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন গ্রুপে। সেই ধরনের একটা কার্ড আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে যাবে। তো ওইটা আমি যখন যাব তখন কিন্তু রিবন মানে গলায় ঝোলানো একটা ফিতা সহ ওই কার্ডটা ডিজিটাল কপি নয়, প্রিন্টেড কপি আপনাদের দিয়ে দেবো, যাতে পুরো সেমিনার চলাকালীন আপনারা এই কার্ডটা গলায় ঝুলিয়ে বসতে পারেন। দেখতেও ভালো লাগবে, একটা ড্রেস কোডের ব্যাপার আছে আর কোডিংয়ের ব্যাপার আছে। তো এই হচ্ছে বিষয়গুলো আছে। অবশ্যই রেজিস্ট্রেশন করবেন, বিনা রেজিস্ট্রেশন আসবেন নি, কারণ হচ্ছে না জানিয়ে এলে আমাদের অসুবিধা হয়, যেহেতু ওখানে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। আর বারে বলছি, এই সেমিনারে কিন্তু জন্য টাকা লাগছে না, এবং এই বছর যে এই ধরনের প্রায় কাছাকাছি 30খানা আমি সেমিনার করব সারা বছর ধরে, বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন এনজিওর ইনভাইটে। আমি কারো কাছে কোনো টাকা নিচ্ছি না। তো গত বছর যারা সেমিনারে অ্যাটেন্ড করেছেন, আপনারা ভালো করেই জানেন, মিনিমাম 500 টাকা থেকে 1500 পর্যন্ত আমাদের কিন্তু সেমিনারে অ্যাটেন্ড করার চার্জ ছিল, এবং এতগুলো চার্জ দিয়েও কিন্তু বহু সংস্থা অ্যাটেন্ড করেছে। গত বছর কিন্তু চার্জ দিয়েই ছিল, এবং সেই চার্জটা কিন্তু আছে এখনও। কিন্তু এবছর যেহেতু আমি ভলেন্টারি হিসাবে একটা এনজিওদের উদ্দেশ্যে বিশেষ বার্তা নিয়ে বিভিন্ন জেলাতে যাচ্ছি, তো সেই হিসাবে আমি কিন্তু টাকাটা নিচ্ছি না, এটা ভলেন্টারি সার্ভিস আমি দিচ্ছি। তো যেটা বললাম যে আপনাদের মধ্যে কোনো এনজিও যদি এ ধরনের ইন্টারেস্টেড থাকেন, বেশি নয়, আপনারা যদি এরিয়া থেকে 10-15টা এনজিও যদি আপনারা জোগাড় করেন যারা অ্যাটেন্ড করবে, ইন্টারেস্টেড থাকবে, বাকি 10-15টা আমার থেকে অটোমেটিক হয়ে যাবে, এটা অসুবিধা কিছু নেই। যে কি বলা যায়, সোনারপুরে যেটা হচ্ছে সত্যব্রতবাবুর ক্যাম্পাসে যেটা হচ্ছে, আর মাত্র মাঝে 2 দিন অলরেডি কিন্তু আমাদের 30-এর বেশি এনজিও কিন্তু রেজিস্ট্রেশন করে দিয়েছে, আরও 2 দিন হাতে টাইম আছে, আমাদের অনেক এনজিও কিন্তু চলে আসবে। এটা আমাদের সিস্টেম থেকে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যায়। আমার একটা নির্দিষ্ট একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টিম আছে, তারা সাপোর্ট করে, এছাড়া কোনো না কোনো এনজিও সাইডভাবে আমাদের সাপোর্ট করে, তার ফলে আমরা কিন্তু সাকসেস এই সকল প্রোগ্রাম করতে গিয়ে। তো এইটুকু বলার ছিল। আর একটা বিষয় হচ্ছে, যদি রেজিস্ট্রেশন নিজেরা করেন, রেজিস্ট্রেশন করতে গেলে কি করবেন, ওখানে দেখবেন আমি একটা কাগজ পাঠিয়েছিলাম গ্রুপে, তাতেই লেখা আছে গাইডলাইনটা, তবুও আমি আপনাদের একটু বলে দিচ্ছি, ওয়েবসাইট থেকেও আপনি রেজিস্ট্রেশন করে দিতে পারেন। দেখুন এখানে ওয়েবসাইটটা খুললাম, ওয়েবসাইটটা কি আছে একেবারে আমি যদি ক্লোজ করি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে লেখাই আছে, এই যে এইখানটা লেখা আছে www.ashadipsc.in। এই ashadipsc.in যাবেন, যাওয়ার পরে এইখানে দেখুন, এইখানে একটা লোগো আছে কর্নার দিকে, এই লোগোর মধ্যিখানে ফান্ড রাইজিং লোগো বলে, ওই মধ্যিখানের ওই লোগোটার উপরে আপনারা টাচ করুন। এই লোগোটার উপরে যে টাচ করেন, টাচ করার পরে দেখবেন এইখানে একটা সিলেক্ট করার একটা অপশান খুলে গেছে, ট্রেনিং ডকুমেন্ট অ্যান্ড ফান্ড। এর নিচে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা ডেটটা সিলেক্ট করবেন। 7/6 একটা ডেট আছে, সেটা ছাড়ুন, আপনি করবেন 24/5। 7/6 কেউ যদি যান সেখানে করতে পারেন। 7/6 কোথায় আছে, যে 7/6 যখন সিলেক্ট করবেন, দেখুন এখানে অ্যাড্রেসটা শো করছে, ভেনু লেখা আছে, দেখুন বেলপুকুর, এই যে লেখা আছে স্ট্রিট রামকৃষ্ণ বিবেকানন্দ পার্ক, এইসব লেখা আছে, শ্যামপুর, হাওড়াতে আছে, শ্যামপুরে। আর আপনি যদি শনিবার একটা সিলেক্ট করেন, তাহলে 24 তারিখ সিলেক্ট করুন। 24 তারিখ সিলেক্ট করলেই ভেনু এখানে দেখাচ্ছে, সোনারপুর ক্লাব সমন্বয় লেখাচ্ছে কী বিষয় নিয়ে হবে। সাবজেক্ট বাংলাতে লেখা আছে, যেটা এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম। ট্রেনিং ফিজ এখানে দেখুন 0 লেখা আছে, মানে ট্রেনিং ফিজ কিছু লাগবে না। তারপর ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করে দেবেন, কিছু নেই। আপনার হচ্ছে যিনি আসবেন ওনার নাম, ঠিকানা, ইমেল আইডি, ফোন নাম্বার আর আধার কার্ড একটা আপলোড করে দিবেন।
আর নিচে হচ্ছে আপনার একটা পাসপোর্ট ফটো দিয়ে দিবেন এইখানে, আধার কার্ড আর হচ্ছে পাসপোর্ট ফটো দিয়ে দিবেন। আর অনেকগুলো ফিল্ড আছে, এগুলো ফিল আপ করার দরকার নেই, শুধু নাম, ঠিকানা, ইমেল আইডি, ফোন নাম্বার দিলেই এই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। ফিল আপ করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে সাকসেসফুল মেসেজ আপনি দেখতে পাবেন। তারপরে অফিসে যারা স্টাফ আছে তারা কিন্তু আপনাকে আপনার হচ্ছে এন্ট্রি পাস বা আইডি কার্ডটা কিন্তু পাঠিয়ে দেবে। এইটুকু বলার ছিল। তো অবশ্যই যদি আসেন কালকে বিকেল 4টার মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করে দেবেন। কেন বারে বারে বলছি বিকেল 4টার মধ্যে করে দেবেন? আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি কালকে নয়, পরশু সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। কালকে বিকেল 4টার পরে কিন্তু আমি অফিস থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যাবো মানে কি, আমি তো খড়গপুরে আছি, তো এখান থেকে আমি সবং বেরিয়ে যাব। সবং বেরিয়ে গিয়ে ওখানে দেশের বাড়িতে থাকবো, মানে ওখানেও আমার অফিস ক্যাম্পাস আছে, থাকবো। তারপরে ওখান থেকে ভোরেই, মানে শনিবার পরশু দিন ভোরেই কিন্তু আমি বেরিয়ে যাব, কারণ কলকাতাতে আমার অনেকগুলো কাজ আছে, কয়েকটা ডিপার্টমেন্টে যাওয়ার আছে। আমার সিএদের একটা টিম আছে, 4-5 জন সিএ আছে, তাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে ডিসকাশন আছে। তো এইসব বিষয়গুলো, অনেকগুলো কাজ আছে কলকাতায় কাজগুলো সেরে আমি শনিবার সারাদিন কলকাতায় থাকবো। রবিবার ভোর কলকাতা থেকে আমি কিন্তু সোনারপুর বেরিয়ে যাব। সোনারপুরে আমার টার্গেট আছে মোটামুটি 9টার মধ্যে ঢুকে যাব, কেন প্রজেক্টার বা অন্যান্য বিষয়গুলো আমি তো দেখিনি, ওই ক্যাম্পাসটা সেটিংয়ের ব্যাপার আছে, এই কারণে শনিবার কিন্তু আমি সকাল সকাল ওখানে পৌঁছে যাব 10টার মধ্যে। আর আপনারা 9টার মধ্যে আমি পৌঁছে যাব, আপনারা 10টায় এলে হবে। 10টা থেকেই কিন্তু যা শুরু হবে, জাস্ট 10টায় শুরু করে দেবো, 1টায় কিন্তু শেষ হবে, তারপর লাঞ্চ খাইয়ে আপনাদের ছেড়ে দেবো। এইটুকু বলার ছিল। ভালো থাকবেন, আসুন, ভালো লাগবে। মোটামুটি কেউ যদি যেতে ইচ্ছা করেন আসুন। আমাদের ওই এমনিতেই 30টা এনজিও রেজিস্ট্রেশন হয়ে গেছে, আরও যদি কেউ আসতে ইন্টারেস্টেড থাকেন আসুন। আমি চাইবো দক্ষিণ 24 পরগনা যারা এনজিও আছে তারা অবশ্যই আসুন। অন্যান্য জেলাটা ছাড়ুন, না এলেও চলবে। বিভিন্ন জেলায় যেহেতু যাচ্ছি, যখন আপনার জেলায় যাব তখন আপনি আসবেন, কিংবা আপনি যদি উদ্যোগী হন, আপনি এই ধরনের একটা সেমিনার করতে চান, সে বলবেন, সে করিয়ে দেওয়া যাবে। কিন্তু বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় যে সকল এনজিও আছে তারা অবশ্যই আসুন, তাদের জন্যই কিন্তু এই ভিডিও বার্তা। আর এটা যেহেতু লং ভিডিও, এই কারণে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এটা আপলোড করলাম, ডাইরেক্ট যাবে না গ্রুপে, চ্যানেলের মাধ্যমে আপলোড করলাম। আর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যদি পারেন লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই চ্যানেলটা গুরুত্বপূর্ণ চ্যানেল। এতে কোনো ফালতু ভিডিও আমি দিই না, এনজিও রিলেটেড বিভিন্ন খবরগুলো আমি কিন্তু দিই। এটা যখন দেখবেন, নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে, এবার টাচ করে দিবেন। টাচ করে দিলে কী হবে, বিভিন্ন সময় যে আমি ভিডিওগুলো পোস্ট করি আপনি কিন্তু পেয়ে যাবেন ভিডিওগুলো। তো এইটুকু বলার থাকলো, লাইক করবেন, একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। যারা আসছেন তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আগামী রবিবার 24 তারিখ, মাঝে মাত্র 2 দিন, সোনারপুরে।